Hello guys, welcome to our fifth lecture. So এতদিন পর্যন্ত আমরা যা দেখছি সেটা হচ্ছে ইন্টারফেসিং এর কিছু বেসিক্স, which protocol we should use for interfacing, কী ধরনের ডিভাইসকে আমরা ইন্টারফেস করতে পারি, বিভিন্ন ধরনের সেন্সর যাদেরকে আমরা ইন্টারফেস করি সেগুলো সম্বন্ধে দেখছি, রাইট? সো দ্য নেক্সট থিং দ্যাট উই নিড টু নো, আমাদের নতুন যে জিনিস জানা লাগবে সেটা হচ্ছে আমরা বিভিন্ন সেন্সর অথবা বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের মধ্যে সবসময় ডাটা আদান প্রদান করে থাকি, রাইট? সো আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে এই বিভিন্ন পেরিফেরাল ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার মোডস সম্বন্ধে দেখব, যে কীভাবে তারা ডাটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে পাঠায়, অথবা কোন প্রসেসে সিপিইউ তে একটা ডাটা যায়, অথবা সিপিইউ একটা ডাটা একটা পেরিফেরাল ইন্টারফেসে পাঠায়, অ্যান্ড সো অন. So these are not actually the ports that we use for data transfer, but the modes or the protocols or the way we implement data transfer between different peripherals. All right? Okay. So let's start. Data transfer mode বলতে আমরা যেটাকে বোঝাই সেটা হচ্ছে the method that is used to transfer information between internal storage and external I/O devices, or in other terms peripherals, is known as I/O interface. সো আমরা কীভাবে ইনপুট আউটপুট ইন্টারফেস করতেছি আমরা সেই জিনিসটা দেখব, অলরাইট? ওকে. So the CPU is interfaced using special communication links by the peripherals connected to any computer system. Okay. আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা যখন ডাটা ট্রান্সফার করি we can do it in two ways. Okay. So the two ways are parallel interfacing and serial interfacing. So আমার কাছে মনে হয় যে parallel interfacing ও serial interfacing সম্বন্ধে আপনারা অলরেডি জানেন. প্যারালাল ইন্টারফেসিং আমরা সেই ধরনের ডাটা ট্রান্সফারকে বলি যেখানে আমি একসাথে মাল্টিপল বিট ডেটাকে পাঠাতে পারি, অথবা মাল্টিপল বাইট ডেটাকে একসাথে পাঠাতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে প্যারালাল ইন্টারফেসিং. আর সিরিয়াল ইন্টারফেসিং বলি আমরা সেই ট্রান্সফার মোডকে যেখানে ওয়ান বিট অ্যাট এ টাইম ডাটা পাঠানো হয়, সেটাকে আমরা বলি হচ্ছে সিরিয়াল ইন্টারফেস. ওকে, অলরাইট. সো লেটস মুভ অন. আমরা আমাদের বিভিন্ন ধরনের যে ডাটা ট্রান্সফার মোড আছে সেখানে চলে আসি. সো আমরা বেসিক্যালি যেই ধরনের ডাটা ট্রান্সফার মোড ইউজ করি সেটা সাধারণত হচ্ছে তিন প্রকারের. সাব ক্যাটাগরি আছে কিছু. সো দ্য মেইন থ্রি টাইপস আর প্রোগ্রামড ইনপুট আউটপুট, interrupt based input output, and the third one is direct memory access or DMA. Alright? Okay. সো আবার এই প্রোগ্রামড ইনপুট আউটপুটের সাব ক্যাটাগরি হিসাবে আছে আরও দুই টাইপ. একটাকে আমরা বলি হচ্ছে মেমোরি ম্যাপড আইও অর মেমোরি ম্যাপড ইনপুট আউটপুট, অ্যান্ড আরেকটাকে আমরা বলি হচ্ছে আইও ম্যাপড আইও অর ইনপুট আউটপুট ম্যাপড ইনপুট আউটপুট. ওকে. সো ডোন্ট নিড টু ওয়ারি, আমরা প্রত্যেকটাই টাইপই অল্প অল্প করে দেখবো যে অ্যান্ড হাউ দে প্রসেস ইট সেটাও আমরা খেয়াল করবো. অলরাইট, লেটস মুভ অন. So the first type, which is called the programmed I/O. So programmed I/O আমরা একটু definition দেখি. Programmed I/O refers to data transfers initiated by a CPU under driver software control to access registers or memory on a device. So the CPU issues a command when then waits for I/O operations to be complete. As the CPU is faster than the I/O module, the problem with programmed I/O is that the CPU has to wait a long time for the I/O module of concern to be ready for either reception or transmission of data. So to be exact, আমরা programmed I/O তে যেটা করি সেটা হচ্ছে আমার CPU একটা programmed লুপের মধ্যে সে কন্টিনিউয়াসলি আমার যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আছে তাদের কাছ থেকে ডাটা নিতে থাকে অথবা তাদেরকে ডাটা প্রোভাইড করতে থাকে, অ্যান্ড ইচ ডেটা ইজ সেন্ট অর রিসিভড ইন ওয়ান ইটারেশন অফ আ লুপ. ওকে. সো প্রোগ্রামড আইওর অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ যেটি বলেন সেটা হচ্ছে যে কোনো ইনপুট আউটপুটের জন্য আমাদের ডিরেক্ট সিপিউর ইন্টারভেনশন দরকার, যেখানে আমার সিপিইউ কন্টিনিউয়াসলি একটা লুপের মধ্যে একটা একটা করে ডাটা পাঠায় অথবা একটা একটা করে ডাটা রিসিভ করে. ওকে, অলরাইট. সো
দেখার বিষয় যেটা সেটা হচ্ছে দ্য সিপিইউ ইস্যুজ এ কমান্ড অ্যান্ড দেন ওয়েটস ফর আইও অপারেশনস টু বি কমপ্লিট। সো এটার কারণ হচ্ছে আমার সিপিইউর ফ্রিকোয়েন্সি ইজ কম্পারেটিভলি ভেরি হাই দেন আইও ডিভাইস। সো দ্যাটস ওয়াই প্রোগ্রামড আইওর ক্ষেত্রে একটা সিপিইউ যখন একটা কমান্ড ইস্যু করতেছে তখন কিন্তু তাকে একটা সার্টেন টাইম ওয়েট করতে হচ্ছে ফর দ্য ইনপুট আউটপুট ডিভাইস টু বিকাম রেডি। অলরাইট, ওকে। সো আরও একটা জিনিস আছে যেটা সেটা হচ্ছে দ্য সিপিইউ while waiting must repeatedly check the status of the IO module and this process is called polling. As a result, the level of performance of the entire system is severely degraded. সো এটার কারণ হচ্ছে যদি আমার যেই ইন্টারফেসড যেই পেরিফেরালসগুলো আছে সেই পেরিফেরালসগুলো যদি ভেরি স্লো কম্পেয়ার টু সিপিইউ হয়, ইন দ্যাট কেস our overall system performance will degrade pretty heavily. Okay, alright, so let's move on. We will see যে আমাদের এই প্রোগ্রাম ডায়ার মধ্যে একটা সিপিইউ একটা সিপিইউ অথবা একটা পেরিফেরাল ডিভাইস কোন কোন ইনস্ট্রাকশন পালন করে আমরা সেটা একটু দেখব, and then I suppose this will be very clear. Okay, so these are the steps that is performed in a programmed IO loop. Alright, okay. So the steps involved in programmed IO are as follows. এই 7টা স্টেপ পুরা একটা লুপের মধ্যে কাজ করে। ওকে, সো এবং প্রত্যেকটা ডাটা রিসিভ করার সময় অথবা প্রত্যেকটা ডাটা সেন্ড করার সময় একটা প্রোগ্রাম লুপের মধ্যে একটা সিপিইউকে এই 7টা ইনস্ট্রাকশন পালন করতে হয়। অলরাইট, সো লেটস সি হোয়াট আর দিস, এবং দিস আর ডান ইন অর্ডার, ইন এক্স্যাক্ট অর্ডার। Alright, so the first one is the CPU requests IO operation. সো আমি ফর এক্সাম্পল একটা প্রিন্টারে কোনো কিছু একটা পাঠাইতে চাই, অথবা একটা মাউস থেকে একটা ডেটা নিতে চাই, অথবা একটা কিবোর্ড থেকে একটা কি প্রেস হয়েছে সেটা জানতে চাই। সো সেটার জন্য প্রথমে সিপিইউ একটা রিকোয়েস্ট করে আইও অপারেশনের জন্য। দেন দ্য আইও মডিউল পারফর্মস দ্য রিকোয়ার্ড অপারেশন। সো আমরা মাউসের একটা ক্লিককে রেজিস্টার করি অথবা কিবোর্ডের একটা কিকে আইডেন্টিফাই করি, অ্যান্ড সো অন। Okay. In the third step, the IO module sets the status bits. So এই status bitsটা হচ্ছে ওই যে আমার স্ট্রোব সিগন্যাল or acknowledgement signal সেগুলা। ওকে, সো আইও মডিউল তখন একটা স্ট্যাটাস বিট সেট করে যে আমার এখানে কোনো ডেটা আছে নাকি নাই, অথবা আমি কোনো ডেটা রিকোয়েস্ট করতেছি নাকি না, অ্যান্ড সো অন। ওকে, সো ইন দ্য ফোর্থ স্টেপ নাও দ্য সিপিইউ চেকস দ্য স্ট্যাটাস বিটস পিরিয়ডিক্যালি। সো সে এখন একটা সার্টেন টাইম পর পর এই স্ট্যাটাস বিটগুলো চেক করবে। সো স্ট্যাটাস বিটগুলো চেক করার পর সে জানতে পারবে যে আমার কাছে আমি ডেটা নেব নাকি ডেটা পাঠাবো নাকি ওয়েট করবো, অ্যান্ড সো অন। ওকে, so in the fifth step, the IO module does not inform the CPU directly, and in the sixth step, the IO module does not interrupt the CPU. So program IO ক্ষেত্রে সে যেমন সিপিইউকে ডিরেক্টলি জানায় না, ঠিক সেরকমই একটা আইও মডিউলও ডিরেক্টলি কখনোই সিপিইউকে ইন্টারাপ্ট করবে না। সব কিছু ইনিশিয়েট হইতে হবে সিপিইউ থেকে। তার মানে হচ্ছে একটা কিবোর্ডের কাছে যদি একটা কি প্রেসড অবস্থায় থাকেও, still it cannot send the value to the CPU unless the CPU calls for it. Okay, all right, and after checking the status bits, the CPU may wait or come back later for the data. Okay, so these are the 7 steps that are performed in programmed IO. Okay, so just to recap, প্রোগ্রামড আইওর ক্ষেত্রে একটা কন্টিনিউয়াস লুপের মধ্যে একটা সিপিইউ কন্টিনিউয়াসলি তার যেই পেরিফেরাল ডিভাইসগুলো আছে, ইনপুট আউট ডিভাইসগুলো আছে, তাদেরকে পোল করতে থাকে। ওকে, সো সেখানে যদি কোনো ডেটা এক্সিস্টেন্ট অবস্থায় থাকে তখন সে এই ডেটাটাকে সে আইদার রিসিভ অথবা ট্রান্সমিট করে, আদারওয়াইজ ইট পারফর্মস দ্য লুপ এগেইন, অ্যান্ড দিস প্রসেস গোজ অন। ওকে, সো দিস আর দ্য স্টেপস অফ প্রোগ্রামড আইও। সো লেটস মুভ অন। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই প্রোগ্রামড আইওরই দুটো সাব ক্যাটাগরি আছে, একটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ আইও ম্যাপড আইও। অলরাইট, সো লেটস টেক আ লুক, দিস ইজ কোয়াইট ইজি। আচ্ছা, সো আমরা যদি একটু ডেফিনেশন দিতে চাই, ইন দিস কেস এভরি বাস ইন কমন ডিউ টু উইচ দ্য সেম সেট অফ ইনস্ট্রাকশনস ওয়ার্ক ফর মেমোরি অ্যান্ড আইও। সো এটার অর্থ হচ্ছে মেমোরি ম্যাপড আইওর ক্ষেত্রে
আমাদের মেমোরির যেমন একটা অ্যাড্রেস আছে, ঠিক তেমনি একটা আইও ডিভাইসেরও একটা অ্যাড্রেস অ্যাসাইন্ড হয়। ওকে, সো জাস্ট লাইক আ মেমোরি অ্যাড্রেস, নাথিং আদার দ্যান দ্যাট। সো তার মানে হচ্ছে আমি যদি একটা সিপিইউ যদি কোনো একটা আইও ডিভাইসকে অ্যাক্সেস করতে চায়, ইট নিডস অ্যান অ্যাড্রেস, অ্যান্ড দ্য অ্যাড্রেস ইজ এক্স্যাক্টলি দ্য অ্যাড্রেস লাইক আ মেমোরি মডিউল। আমরা যেমন ফর এক্সাম্পল একটা র্যামে একটা সার্টেন বাইটকে আমি যদি অ্যাক্সেস করতে চাই, হোয়াট শুড আই ডু? I have to know the specific byte address of that specific portion in the RAM, and then I can access that portion, right? And then I can read the value. For example, আমি একটা আমার র্যামের মধ্যে স্টোরড অবস্থায় একটা ইন্টিজার ভ্যালু আছে সাপোজ। সো এই ইন্টিজার ভ্যালুটাকে আমি যদি রিড করতে চাই, তখন সেই ইন্টিজার যে ভেরিয়েবলটা আছে, সেই ভেরিয়েবলের যে মেমোরি অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসে গিয়ে আমার 4 বাইট ডেটা রিড করতে হবে। 4 বাইট কেন? বিকজ উই নো যে একটা ইন্টিজার ভেরিয়েবলের সাইজ হচ্ছে 4 বাইটস, রাইট? সো সে ঠিক সেই অ্যাড্রেসে গিয়ে 4 বাইট ডেটা রিড করে। ওকে, সো একদম সিমিলারলি আমি যদি একটা আইও ডিভাইসকে রিড করতে চাই, হোয়াট শুড আই ডু? যে আমার মেমোরি মধ্যেই এই আইও ডিভাইসের একটা অ্যাড্রেস থাকবে। সো ওয়েন এভার আই এম রিডিং দ্য ভ্যালু অফ আ আইও ডিভাইস, আই ক্যান জাস্ট read the value at that address or at that port number. Okay, all right. So hence each peripheral is assigned a specific address in the memory location. So তার মানে হচ্ছে আমরা আইও ডিভাইসকে ফিজিক্যালি অ্যাক্সেস না করে বরঞ্চ মেমোরি স্পেসে তার অ্যাড্রেসকে অ্যাক্সেস করতেছি। And hence we manipulate IO same as memory, and both have same address space, due to which addressing capability of memory become less because some part is occupied by the IO. So এটার অর্থ হচ্ছে আমার মেমোরি ধরেন ফর এক্সাম্পল যদি 1 GB অফ মেমোরি হয়, ওকে, সো তার মানে হচ্ছে আমি সেখানে 1 GB অ্যামাউন্ট অফ ডেটা রাখতে পারি। বাট এই মেমোরির কিছু স্পেসের মধ্যে আমার যদি ইনপুট আউটপুট ডিভাইসগুলার অ্যাড্রেসগুলোকেও রাখতে হয়, তখন আমার টোটাল যে মেমোরি ছিল তার থেকে কিছুটা জায়গা কমে যাচ্ছে না, রাইট? সো দ্যাটস দ্য প্রবলেম। সো আমার আইও ডিভাইসগুলোকে আমি অ্যাক্সেস করতে পারতেছি এক্স্যাক্টলি লাইক মেমোরি রেফারেন্স, বাট এটার প্রবলেম যেটা, সেটা হচ্ছে আমার মেমোরির টোটাল যে জায়গা অ্যাভেলেবল থাকে সেখান থেকে কিছুটা হইলেও কমে যায়, রাইট? ওকে, সো দিস ইজ দ্য subtype or subcategory memory mapped IO. আমরা এটাকে কেন memory mapped IO নাম দিছি? বিকজ each input output device is considered as a memory instruction, nothing else. Alright? Okay, so let's move on in the second type, which is called a IO mapped IO. Okay, so in IO mapped IO we have common bus, data and address for IO and memory, but separate read and write control lines for input and output. So সবাই যদি একটু খেয়াল করি, সেটা হচ্ছে আমার এখানে এই ছবিটা দেওয়া আছে, ছবিটা দেখলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে এখানে আগেরবার আমরা যে কাজটা করছিলাম, সেটা হচ্ছে এখানে আমার যে অ্যাড্রেস বাস, ডেটা বাস অ্যান্ড কন্ট্রোল বাস, মেমোরি এবং ইনপুট আউটপুট জন্য প্রত্যেকটার জন্যই সেম, রাইট? ওকে, বাট আইও ম্যাপড আইওর ক্ষেত্রে আমার মেমোরির জন্য যেমন একটা রিড এবং রাইট লাইন আছে, আইও ডিভাইসের প্রত্যেকটা আইও ডিভাইসের জন্য আলাদা রিড এবং রাইট লাইন আছে, বাট দে আর গেটিং ডেটা ফ্রম দ্য সেম অ্যাড্রেস অ্যান্ড ডেটা বাস। এবং মজার বিষয় হচ্ছে আমার কন্ট্রোল লাইনগুলো জাস্ট আলাদা। সো দ্যাটস ওয়াই আমরা সেম ডেটা একই বাসে পাঠাইতে পারি, বাট I can control or I can switch on either the memory or the input output device depending on the requirement of the CPU. When the CPU decodes instruction, then if data is for IO, then it places the address on the address line and set IO read or write control line on, due to which data transfer occurs between CPU and IO. So সোজা হিসাব, আমার CPU যদি আমার IO ডিভাইসকে কোনো ডেটা পাঠাইতে চায়, সে সেই ডেটাটা আমার ডেটা বাসের মধ্যে প্লেস করবে, বাট সে কন্ট্রোল লাইন চালু করবে শুধুমাত্র ইনপুট আউটপুটেরটা, মেমোরি কন্ট্রোল লাইনকে সে চালু করবে না। ইন দ্যাট কেস
আমার যেই ডাটাটা এখানে আছে সেই ডাটাটা রিসিভ করবে কে? শুধুমাত্র ইনপুট আউটপুট ডিভাইস। ওকে, so the address for IO here is called ports. Here we have different read write instruction for both IO and memory. So IO ডিভাইসের জন্য এক ধরনের ইনস্ট্রাকশন থাকতে পারে, মেমোরির জন্য আলাদা ইনস্ট্রাকশন থাকতে পারে। অ্যান্ড ইন দিস স্পেসিফিক সিনারিও আমাদের IO ম্যাপড IOর ক্ষেত্রে ডিফারেন্ট একটা ইনপুট আউটপুট ডিভাইসকে চালানোর জন্য ডিফারেন্ট ড্রাইভারের দরকার পড়ে, বিকজ দ্য ইনস্ট্রাকশনস ফর মেমোরি অ্যান্ড দ্য ইনস্ট্রাকশনস ফর ইনপুট আউটপুট আর ডিফারেন্ট। ওকে, alright, so this is the subcategory called IO mapped IO. Remember, this is these two, both memory mapped IO and IO mapped IO, are two different types of programmed IO. Alright, okay. প্রোগ্রামড আইও বলতে আমরা সেই ইনপুট আউটপুট মেথডকে বুঝাই যেখানে সব কিছুর ইনিশিয়েশন, ডেটা ট্রান্সফার, ডেটা রিসিভ, সব কিছুর ইনিশিয়েশন করে হচ্ছে সিপিইউ, এবং সে কন্টিনিউয়াসলি একটা লুপের মধ্যে এই ডেটা আদান প্রদান করে। অলরাইট, সো লেটস মুভ অন। সো আমরা যদি এখন পর্যন্ত যা দেখলাম সেখানের প্রবলেমগুলোকে একটু আইডেন্টিফাই করতে চাই, তাহলে মানে মোস্ট প্রবলেমেটিক যেই ব্যাপারটা সেটা হচ্ছে আমার সিপিইউকেই সব কিছু করতে হচ্ছে। তার মানে হচ্ছে আমার সিপিইউ হ্যাজ টু কন্টিনিউয়াসলি লুক ফর অল টাইপস অফ ইনপুট আউটপুট, যে এই ডিভাইসে কি কোনো ইনপুট আসতেছে, ওই ডিভাইসে কি কোনো আউটপুট দরকার, অ্যান্ড সো অন। সো তার মানে ইনপুট আউটপুটের পুরো প্রসেসটা কন্ট্রোল করে, ইনিশিয়েট করে, মেইনটেইন করে সিপিইউ। ওকে, অলরাইট, so now if you think a bit closely, যে এই প্রবলেমটাকে আমরা যদি একটু ডিফারেন্টলি সলভ করতে পারতাম, যে যদি আমার সিপিইউ একটা ইনপুট আউটপুট ডিভাইসকে কোয়েরি করতো অথবা হচ্ছে ডেটা ট্রান্সফার অথবা ডেটা রিসিভ করতো, তখনই যদি একটা ইনপুট আউটপুট ডিভাইস একটা স্পেসিফিক ইন্টারাপ্ট অথবা একটা রিকোয়েস্ট সে সিপিইউকে জানায়। ওকে, সো এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা আমাদের সেকেন্ড যে মেথডটা আছে, দিস ইজ কল্ড ইন্টারাপ্ট বেসড আইও। ওকে, সো ইন্টারাপ্ট বেসড আইওতে একটা সিপিইউ একটা পেরিফেরাল থেকে ডাটা তখনই নিবে যখন সেই পেরিফেরাল একটা ইন্টারাপ্ট রেইজ করবে, ঠিক তখন, এছাড়া না। সো আমরা একটু ডিটেলসে দেখি, তাহলে উইল আন্ডারস্ট্যান্ড। The CPU issues a command to the I/O module, then proceeds with its normal work until interrupted by an I/O device on completion of its work. So CPU প্রথম I/O মডিউলকে ইনিশিয়েট করার পর যে এটা ঠিক আছে কিনা, কানেক্টেড কিনা, এই কমান্ডটা ইস্যু করার পর সে তার নিজের কাজ করতে থাকে, নিজের যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশন করতে থাকে, অ্যান্ড ইট অনলি স্টপস টু রিসিভ অর সেন্ড আর ডাটা only when input output device sends an interrupt. Okay, then for input, the device interrupts the CPU when new data has arrived and is ready to be retrieved by the system processor. সো তার মানে হচ্ছে আমার ইনপুট আউটপুট ডিভাইস আমার সিপিইউকে ইন্টারাপ্ট করবে তখনই যখন নতুন ডেটা আসছে। And for output, the device delivers an interrupt either when it is ready to accept new data or to acknowledge a successful data transfer. সো তার মানে হচ্ছে আমার সিপিইউ যে আগে কন্টিনিউয়াসলি একটা লুপের মধ্যে চেক করতেছিল যে আমার ইনপুট আউটপুট ডিভাইসগুলো রেডি কিনা, এখন আর সেই প্রবলেম নাই। আমার ইনপুট আউটপুট ডিভাইস will let the CPU know যে when it is ready for either input or output. Okay, alright. So although interrupt relieves the CPU of having to wait for the devices, but it is still inefficient in data transfer of large amount because the CPU has to transfer the data word by word between IO module and the memory. আচ্ছা, সো এই প্রসেসর একটা ছোট্ট সমস্যা আছে। ছোট্ট সমস্যাটা হচ্ছে যদিও তাকে কন্টিনিউয়াসলি আইও ডিভাইসগুলোকে মনিটর করতে হচ্ছে না, বাট যদি একটা আইও ডিভাইস একটা মেমোরিতে কোনো একটা ডাটা রাইট করতে চায় অথবা মেমোরি থেকে কোনো একটা ডেটা আমি আইও ডিভাইসে পাঠাতে চাই, সেখানে কিন্তু আমার সিপিইউর ডিরেক্ট ইন্টারভেনশন দরকার, কারণ আমার যত ডেটা আছে সব ডেটা আলটিমেটলি সিপিইউর মধ্যে দিয়ে যাবে।
সো সেটা আইদার মেমোরি থেকে আইও ডিভাইসের দিকে যাক অথবা আইও থেকে মেমোরি ডিভাইসের দিকে যাক, মাঝখানে ভায়া কিন্তু হচ্ছে আমার সিপিইউ। সো interrupt based IO is way efficient than programmed IO, but still this problem remains. Okay, আচ্ছা, সো আমরা একটু দেখি আমাদের ইন্টারাপ্ট বেসড আইওর মধ্যে স্টেপগুলো কী কী। ওকে, সো জাস্ট টেক এ লুক, আমাদের স্টেপস যেগুলো আছে সেগুলো হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান, দ্য সিপিইউ ইস্যুস আ রিড কমান্ড। অলরাইট, then the IO module gets data from the peripheral whilst the CPU does other work. So আমার CPU তাকে একটা রিড কমান্ড অথবা হচ্ছে ইনিশিয়েশন কমান্ড, ইনিশিয়ালাইজেশন কমান্ড সেট করে। আমার IO মডিউল দেন হচ্ছে মানে ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা ডাটা রিসিভ করে অথবা ডাটা ট্রান্সমিট করার জন্য যখন রেডি হয় তখন সে আমাকে জানাবে। এছাড়া সে সিপিইউর কিন্তু আর কোনো কাজ নেই, সে তার নিজের কাজ করতে থাকে, মানে ইনপুট আউটপুটের ক্ষেত্রে তার কোনো তদারকির দরকার নেই। ওকে, so when the IO module is ready to either send data or receive data, then the IO module interrupts the CPU. Okay, then the CPU requests the data, either requests or transmits the data, and then the IO module transfers the data. So either memory থেকে IO module অথবা IO module থেকে memory তে। Okay, so these are the steps of interrupt based IO. Alright, so I think this is quite simple. Alright, let's move on. The third type and the most interesting and probably the most efficient one. Okay, so this is called direct memory access. So সবাই যদি একটু চিন্তা করে দেখেন যে এখন পর্যন্ত যত প্রবলেম হচ্ছে সেখানে হচ্ছে আমার সিপিইউ gets congested due to the amount of data or due to the হিউজ ভলিউম অফ ইনপুট আউটপুট টাস্কস, তাই না? সো মানে তার নিজের কাজ করার চাইতে তাকে ইনপুট আউটপুট টাস্কের কাজ করতে করতেই অনেক সময় চলে যাচ্ছে, রাইট, একটা সিপিইউর জন্য। সো এই জায়গায় সবচেয়ে মোস্ট এফিশিয়েন্ট প্রসেস অথবা সবচেয়ে ভালো হইতো যদি এমন কোনো কিছু করা যেত যেটা হচ্ছে আমি মেমোরি থেকে আইও ডিভাইসে অথবা আইও ডিভাইস থেকে মেমোরিতে কোনো ডেটা পাঠাতে চাই উইদাউট এনি অ্যাকশন অফ দ্য সিপিইউ, তাহলে আমাদের জন্য সবচেয়ে সহজ হতো না? তখন কিন্তু আমাকে ওই কন্টিনিউয়াসলি যে মনিটরটা করা দরকার, যে ডাটা পাইছে নাকি পায় নাই, ডাটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এই জিনিসটা নিয়ে কিন্তু সিপিইউকে আর ভাবতে হইতো না, রাইট? সো কম্পারেটিভলি সিপিইউ উড বি মাচ ফ্রি, রাইট? ওকে, সো সেই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস অর ইন শর্ট ডিএমএ। So direct memory access is a technique for transferring data within main memory and external device without passing it through the CPU. So CPU intervention ছাড়াই আমরা একটা external input output device এবং মেমোরির মধ্যে ডাটা ট্রান্সফার করতে পারবো using DMA. Okay, so DMA is a way to improve processor activity and IO transfer rate by taking over the job of transferring data from processor and letting the processor do other tasks. So একটু যদি দেখি আমাদের ছবিটা তাহলে উইল আন্ডারস্ট্যান্ড। সো আমার একটা সিপিইউ আছে, এই সিপিইউর সাথে কানেক্টেড বেশ কয়েকটা জিনিস। একটা হচ্ছে আমার মেমোরি, আমার একটা মেইন মেমোরি, আমার ডিস্ক কন্ট্রোলার, অ্যান্ড আরেকটা মজার জিনিস হচ্ছে একটা ডিএমএ কন্ট্রোলার। ওকে, সো আমরা একটু ডিটেলসে দেখবো যে এটা কীভাবে কাজ করে। অলরাইট, ওকে, সো আমরা যদি একটু স্টেপ ওয়াইজ দেখি, ইন দ্য ফার্স্ট স্টেপ দ্য সিপিইউ প্রোগ্রামস দ্য ডিএমএ কন্ট্রোলার। সো আমার কত ডাটা পাঠাইতে হবে, কত ডাটা রিসিভ করতে হবে, সেই ইনিশিয়ালাইজেশন দিয়ে আমার সিপিইউ ডিএমএ কন্ট্রোলারকে স্টার্ট করে। ওকে, আচ্ছা, when the DMA controller is started, it has a address, it has a count and it has a control. অ্যাড্রেস বলতে আমার হচ্ছে কোন অ্যাড্রেস থেকে রিড অথবা রাইট করতে হবে সেই অ্যাড্রেসটা। কাউন্ট বলতে হচ্ছে কত বাইট রিড করতে হবে অথবা কত বাইট রাইট করতে হবে সেই ভ্যালুটা। অ্যান্ড কন্ট্রোল বলতে হচ্ছে রিড নাকি রাইট সেটা। ওকে, সো ইন দ্য সেকেন্ড স্টেপ দ্য ডিএমএ রিকোয়েস্টস ট্রান্সফার টু মেমোরি। সো মজার বিষয়, এই প্রসেস থেকে, এই সেকেন্ড স্টেপ থেকে আমার সিপিইউর কিন্তু আর কোনো ইন্টারভেনশন নাই। সো সিপিইউ ইনপুট আউটপুট নিয়ে এখন আর কোনো মাথাই ঘামাচ্ছে না যে আমার মেমোরির মধ্যে কী ডাটা ঢুকলো অথবা মেমোরি থেকে কোন ডাটা ইনপুট আউটপুট ডিভাইসে গেল, সেই দিকে সে আর মাথায় ঘামাচ্ছে না। অলরাইট,
So in the second step, the DMA request transfer of memory. সো যখন রিকোয়েস্টটা করলো আমার মেমোরির মধ্যে, তখন থার্ড স্টেপে ডাটা ট্রান্সফার হচ্ছে। সো ওয়ান্স দ্য ডেটা ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য ইনপুট আউটপুট ডিভাইস টু দ্য মেইন মেমোরি অর ভাইস ভার্সা, দেন মাই ডিস্ক কন্ট্রোলার সেন্ডস অ্যান অ্যাকনলেজমেন্ট যে আমি যেই অ্যাড্রেস থেকে পড়ার কথা, যত বাইট পড়ার কথা এবং যেটা করার কথা, রিড নাকি রাইট, সেটা করছি। সেই অ্যাকনলেজমেন্টটা সে যখন পাচ্ছে, তখন মাই ডিএমএ কন্ট্রোলার দেন লেটস দ্য সিপিইউ নো যে আমার কাজ শেষ, আমার ইনপুট আউটপুটের কাজ শেষ। সো মজার বিষয়, আমার সিপিইউ এখন ইনভলভ হচ্ছে মাত্র দুইটা স্টেপে। একটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলারকে ইনিশিয়ালাইজ করার জন্য, এবং যখন ডিএমএ কন্ট্রোলার কাজ শেষ করে ফেলতেছে সেই সময়টা, মাঝখানে এটা যতক্ষণ লাগুক, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 দিন 2 দিন, যাই লাগুক, অথবা 1 সেকেন্ড 1 মাইক্রোসেকেন্ড, যাই লাগুক, সেখানে কিন্তু আমার সিপিইউকে ইনভলভ থাকতে হচ্ছে না। ওকে, অলরাইট। So this technique overcomes the drawbacks of other two IO techniques, which is the time-consuming process when issuing command for data transfer and tie up the processor in data transfer while the data processing is neglected. Okay, so it is more efficient to use DMA method when large volume of data has to be transferred. So মজার বিষয় হচ্ছে, আমরা ধরেন ফর এক্সাম্পল আমার হার্ড ডিস্ক থেকে পেন ড্রাইভে একটা কিছু কপি করতেছি। সো ধরেন 1 গিগাবাইট অথবা 2 গিগাবাইট অথবা 10 গিগাবাইট একটা জিনিস ট্রান্সফার করতেছি। সো এই 10 গিগাবাইট ডেটা ট্রান্সফার করার জন্য আমার কিন্তু কন্টিনিউয়াসলি সিপিইউর ইন্টারভেনশন দরকার নাই, রাইট? সো এই ধরনের কেসে আমরা সাধারণত ডিএমএ ইউজ করি, অর ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস ইউজ করি। ওকে, অলরাইট। সো লেটস মুভ অন। আমরা এখন একটু দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের ডিরেক্ট মেমোরি অ্যাক্সেসের স্টেপসগুলো কী কী। অলরাইট, ওকে। So when the processor wishes to read or send a block of data, it issues a command to the DMA module by sending some information to the DMA module. The information includes, so যে ইনফরমেশনগুলো সে পাঠায় সেই ইনফরমেশনগুলো হচ্ছে, number 1 is read or write command sending through read and write control lines. So এই যে আমাদের কন্ট্রোল যে ভ্যালুটা, সেটা আইদার রিড করব নাকি রাইট করব। ওকে, সেকেন্ড যে ইনফরমেশনের দরকার সেটা হচ্ছে আমার নাম্বার অফ ওয়ার্ডস টু বি রেড ওর রিটেন কমিউনিকেটেড অন দ্য ডেটা লাইন্স অ্যান্ড স্টোরড ইন দ্য ডেটা কাউন্ট রেজিস্টার। সো আমি কত বাইট রাইট করতে চাচ্ছি, ওকে, অথবা কত বাইট রিড করতে চাচ্ছি। ওকে, ফর এক্সাম্পল আমি 1 গিগাবাইট ভ্যালু রাইট করতে চাচ্ছি, অথবা 1 গিগাবাইট ভ্যালু রিড করতে চাচ্ছি, অ্যান্ড সো অন। ওকে, দ্য থার্ড ইনফরমেশন সেটা হচ্ছে দ্য স্টার্টিং লোকেশন ইন এ মেমোরি টু রিড ফ্রম ওর রাইট টু, যে আমি মেমোরির কোন জায়গা থেকে রিড করব অথবা কোন জায়গায় রাইট করব, সেই অ্যাড্রেস, সেই স্টার্টিং লোকেশন, কমিউনিকেটেড অন ডেটা লাইন্স অ্যান্ড স্টোরড ইন দ্য অ্যাড্রেস রেজিস্টার। ওকে, অ্যান্ড ফাইনালি লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য আইও ডিভাইস ইনভলভড কমিউনিকেটেড অন দ্য ডেটা লাইন্স। সো আমার যেই ইনপুট আউটপুট ডিভাইসে আমি আইদার ডেটা পাঠাবো, অথবা যেই ইনপুট আউটপুট ডিভাইস আইদার আমাকে ডেটা দিবে, তার অ্যাড্রেস। ওকে, সো এই 4টা ইনফরমেশন দিয়ে আমার প্রসেসর অর সিপিইউ আমার ডিএমএ কন্ট্রোলারকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে, এবং বাদ বাকি যত ইনপুট আউটপুটের কাজ, সেই প্রসেসগুলা শেষ করতেছে হচ্ছে আমার ডিএমএ কন্ট্রোলার। এবং মজার বিষয়, DMA controller can perform this using a programmed IO or using an interrupt based IO. Okay, alright. So after the information is sent, the processor continues with other work. The DMA module then transfers the entire block of data directly to or from memory without going through the processor. So our processor এখানে involved থাকছে না। Okay, when the transfer is complete, the DMA module sends an interrupt signal to the processor to inform that it has finished using the system bus. Okay, all right. So these are the steps of direct memory access. All right, okay. So let's move on. Okay, so এখন এই যে আমরা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস দেখলাম, সো এই ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস আমরা অনেকভাবে সাজাইতে পারি, মানে অনেক এফিশিয়েন্ট ওয়েতে আমরা ইউজ করতে পারি, অনেক টাইপে চালাইতে পারি, ইন্টারফেস করতে পারি। দিস অল ডিপেন্ডস যে আমার রিকোয়ারমেন্ট কী, অথবা আমরা কতগুলা ইনপুট আউটপুট ডিভাইসকে এখানে ইন্টারফেস করতে চাচ্ছি, অ্যান্ড সো অন, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। সো
আমরা দেখি আমাদের টাইপগুলো কি বেশ কয়েকটা টাইপ আছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড সিঙ্গেল বাস ডিট্যাচড ডিএমএ। ওকে, সিঙ্গেল বাস ডিট্যাচড ডিএমএ। সিঙ্গেল বাস ডিট্যাচড ডিএমএর অর্থ হচ্ছে আমার যত প্রসেসর, ইনপুট আউটপুট ডিভাইস, ডিএমএ কন্ট্রোলার, ড্রাইভার্স যা আছে সবাই একটা ডাটা বাস ইউজ করে। তার মানে হচ্ছে ডাটা ট্রান্সফার করার জন্য তার লাইন আছে একটাই, অথবা তার রাস্তা আছে একটাই। ওকে, সো দিস ডেটা বাস ক্যান বি ইউজড ওয়ান অ্যাট এ টাইম। ওকে, একই সাথে সবাই এই ডাটাটাকে ইউজ করতে পারবে না। অলরাইট, ওকে, সো দিস কনফিগারেশন, so all modules share the same system bus. The DMA module is acting as a surrogate processor which uses programmed I/O to exchange data between memory and I/O module through the DMA module. আচ্ছা, surrogate processor বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে temporary processor, okay, or কি বলে acting like a processor, okay, which uses programmed I/O. এখানে either programmed I/O ইউজ করতে পারে অথবা interrupt based I/O ইউজ করতে পারে and so on, okay, to exchange data between memory and I/O module through the DMA module. বাট মজার বিষয় হচ্ছে তাদের ডেটা বাস, সবার ডেটা বাস কিন্তু একটাই। ওকে, সো দিস কনফিগারেশন ইজ ইনএক্সপেন্সিভ বাট ইজ ইনএফিশিয়েন্ট। কেন? বিকজ সবাই যেহেতু একটাই ডেটা বাস ইউজ করতেছে, সো দ্যাটস ওয়াই একই সাথে আমরা কিন্তু দুইটা এলিমেন্টকে ইউজ করতে পারছি না। দিস ইজ বিকজ ইচ ট্রান্সফার অফ এ ওয়ার্ড কনজিউমস 2 বাস সাইকেলস। ওকে, সো একটা ডেটা ট্রান্সফার করার জন্য, ফর এক্সাম্পল একটা আমি মেমোরি থেকে আইওতে ট্রান্সফার করতে চাই। সো মেমোরি একবার হচ্ছে আমার আইওকে পাঠাবে, আইও আবার হচ্ছে একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে আমার ডিএমএকে, রাইট? সো একটা ডেটা পাঠানোর জন্য আমার দুইটা বাস সাইকেল নষ্ট হচ্ছে, রাইট? ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট কনফিগারেশন, সিঙ্গেল বাস ডিট্যাচড ডিএমএ. So let's move on to the second configuration. This is called a single bus integrated DMA. Okay, alright. সো আমরা ছবিটা দেখলে একটু বুঝতে পারবো। সেটা হচ্ছে এখানে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ডিএমএ, এখানে আর আইও ডিভাইসগুলা সেম বাস শেয়ার করে না, বরঞ্চ প্রত্যেকটা আইও ডিভাইসের সাথে একটা করে ডিএমএ কন্ট্রোলার থাকে। ওকে, সো তার মানে হচ্ছে আমার যখন কোনো একটা ডেটা ট্রান্সফার করা দরকার, সেই ডেটাটা is requested or transferred by the DMA, এবং আইও থেকে সেই ডাটা ট্রান্সফার করার জন্য আমার মেইন বাসের আর প্রয়োজন নাই। ওকে, অলরাইট, সো in this configuration there is a path between the DMA module and one or more IO module that does not include the system bus. Okay, সো তার মানে হচ্ছে ডিএমএর সাথে আইওর এখন আর সিস্টেম বাসের এই কি বলে মেইন বাসের সাথে কানেক্টেড না, এবং মজার বিষয় আইও ডিভাইসগুলোও ডিরেক্টলি প্রসেসর অথবা মেমোরির সাথে কানেক্টেড না। দ্য ডিএমএ লজিক ক্যান বি এ পার্ট অফ অ্যান আইও মডিউল অর আ সেপারেট মডিউল দ্যাট কন্ট্রোলস ওয়ান অর মোর আইও মডিউলস। আচ্ছা, সো একটা ডিএমএ একটা সিঙ্গেল আইও ডিভাইসকে কন্ট্রোল করতে পারে অথবা মাল্টিপল ডিভাইসকে কন্ট্রোল করতে পারে অ্যান্ড সো অন। অলরাইট, সো therefore the number of required bus cycles can be cut substantially. তার মানে হচ্ছে আমার আগের বার হচ্ছে যে আইও এবং একটা ডাটা ট্রান্সফার করার জন্য মেমোরি এবং আইওর মধ্যে দুইটা বাস সাইকেল লাগছিল, সেখানে একটা ডিএমএর তে ডাটা ট্রান্সফার করার জন্য আমার একটাই বাস সাইকেল প্রয়োজন। ওকে, দ্য সিস্টেম বাস দ্যাট দ্য ডিএমএ মডিউল শেয়ার্স উইথ দ্য প্রসেসর অ্যান্ড দ্য মেমোরি ইজ ইউজড বাই দ্য ডিএমএ মডিউল অনলি টু এক্সচেঞ্জ ডেটা উইথ মেমোরি। ওকে, সো আইও ডিভাইসের সাথে এক্সচেঞ্জ করার জন্য এই সিস্টেম বাসকে তার আর প্রয়োজন নাই। তার মানে আমার সিস্টেম বাসের প্রয়োজন অর্ধেক হয়ে যাচ্ছে। ওকে, the exchange of data between the DMA and the IO module takes place of the system bus. Okay, so আমি সিস্টেম বাসের সাইকেল অনেকগুলাই ইউজ করতে পারতেছি। ওকে, so this is the second configuration of single bus integrated DMA. Okay, so let's move on. The third type is called IO bus or input output bus. Okay, so ছবিটা যদি একটু খেয়াল করি দেখলেই বোঝা যাবে। সো এখানে আমার একটা সিস্টেম বাসের সাথে আমার প্রসেসর ডিএমএ এবং মেমোরি কানেক্টেড, এবং একটা সিঙ্গেল ডিএমএর সাথে মাল্টিপল আইও ডিভাইস, একটা দুইটা না, যতগুলো আইও ডিভাইস আছে সবাই এই ডিএমএর সাথে কানেক্টেড বাই আ কমন আইও বাস। ওকে, সো তার মানে হচ্ছে আমার যদি নতুন কোনো ইনপুট আউটপুট ডিভাইসকে ইন্টারফেস করতে হয়, আমি সেটাকে আর আমার সিপিইউর সাথে ইন্টারফেস করব না, বরঞ্চ আমার ডিএমএ কন্ট্রোলার সাথে ইন্টারফেস করব। ওকে, অলরাইট,
সো এটাতে সুবিধা হচ্ছে আমার আইও মাল্টিপল আইও বাস দরকার নাই, মাল্টিপল আইও কানেকশন দরকার নাই, একটা কানেকশন দিয়েই আমি মাল্টিপল ইনপুট আউটপুট পোর্টকে কানেক্ট করতে পারি। Okay, I/O modules are connected to the DMA using an I/O bus. This can reduce the number of I/O interfaces in the DMA module to one and provides for an easily expandable configuration. So আমি এটাকে চাইলেই বাড়াইতে পারি, চাইলেই স্কেল করতে পারি, রাইট? আমার এখানে আপাতত 3টা আইও ডিভাইস আছে, আমি চাইলেই 10টা আইও ডিভাইসকে আমার এই আইও বাসের সাথে কানেক্ট করলেই আমার কাজ হয়ে যাচ্ছে, আমাকে আর এক্সট্রা কোনো কিছু করতে হচ্ছে না। ওকে, যে আমার মেমোরির সাথে একটা কানেকশন দিতে হচ্ছে না, প্রসেসের সাথে আলাদা কানেকশন দিতে হচ্ছে না, অ্যান্ড সো অন। ওকে, the system bus that the DMA module shares with the processor and the memory is used by the DMA module only to exchange data with the memory. The exchange of data between the DMA and I modules takes place of the system bus, just like integrated DMA, আমাদের যে আগের যেই সিঙ্গেল বাস ইন্টিগ্রেটেড ডিএমএ সেটার মতোই প্রসেসটা, রাইট? ওকে, বিকজ আমার আইও ডিভাইসগুলোকে ডাটা পাঠানোর জন্য সিস্টেম বাস ইউজ করার প্রয়োজন হচ্ছে না। অলরাইট, সো লেটস মুভ অন। সো আমরা 3টা টাইপ পড়লাম, যে আমাদের হচ্ছে সিঙ্গেল বাস ডিট্যাচ ডিএমএ, সিঙ্গেল বাস ইন্টিগ্রেটেড ডিএমএ অ্যান্ড আইও বাস। এই 3 কনফিগারেশনে আমরা ডিএমএ কন্ট্রোলারকে কনফিগার করতে পারি। ওকে, সো এখন ডিএমএ এই যে আমাদের আইও মডিউলগুলোর সাথে যে ডাটা ট্রান্সফার করতেছে, সেই প্রসেসটাতে আবার হচ্ছে আমরা বেশ কয়েক টাইপ ভাবে ডিএমএ ট্রান্সফার করতে পারি। ওকে, সো এটা কিন্তু হচ্ছে আমার সিপিইউ থেকে ডাটা ট্রান্সফার না, বরঞ্চ আমার ডিএমএ কন্ট্রোলার থেকে ইনপুট আউটপুট ডিভাইসে ট্রান্সফার, ডাটা ট্রান্সফার। ওকে, আচ্ছা, এইটা আমরা হচ্ছে সাধারণত 3 টাইপে পাঠাই। দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড বার্স ট্রান্সফার। ওকে, অলরাইট, সো বার্স ট্রান্সফারে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে ডিএমএ রিটার্নস দ্য বাস আফটার কমপ্লিট ডেটা ট্রান্সফার। তার মানে হচ্ছে, ফর এক্সাম্পল, আমার যদি 1 গিগাবাইট ডেটা পাঠানোর দরকার হয় একটা ইনপুট আউটপুট ডিভাইসে, তখন আমার ডিএমএ কন্ট্রোলার পর 1 গিগাবাইট ডেটা পাঠাতে থাকবে। মানে ফর এক্সাম্পল, আমার কাছে যে 1 গিগাবাইট ডেটা পাঠানোর পর তারপর সে বাসটাকে খালি করবে, তার আগে না। তার মানে হচ্ছে আমার কাছে যদি মাল্টিপল ইনপুট আউটপুট ডিভাইস থাকে, তখন যদি মাল্টিপল ডিভাইসই ডাটা চায়, ইন দ্যাট কেস দ্য আদার ইনপুট আউটপুট ডিভাইসেস নিড টু ওয়েট ফার্স্ট। একটা ডিএমএ কন্ট্রোলার যেই ইনপুট আউটপুট ডিভাইসকে প্রায়োরিটি বেসিসে ডাটা ট্রান্সফার করতেছে, তার কাজ পুরোটা কমপ্লিট হওয়ার পর দেন ইট ক্যান সার্ভ দ্য নেক্সট ইনপুট আউটপুট ডিভাইস। ওকে, অলরাইট, so here our register is used as a byte count being decremented for each byte transfer, and upon the byte count reaching 0, the DMA controller, DMAC আমরা ছোট করে বলি, DMAC will release the bus. So তার মানে হচ্ছে পুরা ডাটা পাঠানোর আগে সে বাসকে রিলিজ করবে না। ওকে, সো দিস ইজ আ বিট প্রবলেমেটিক ইফ ইউ কনসিডার যে আমার যদি প্যারালালি অনেকগুলো কাজ করা লাগে, ইন দ্যাট কেস আমি কিন্তু একটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আরেকটা কাজকে করতে পারতেছি না। ওকে, অলরাইট, so when the DMAC operates in burst mode, the CPU is halted for the duration of the data transfer. So পুরা ডেটা ট্রান্সফারটা হওয়ার পর তারপর হচ্ছে আমার ডিএমএ কন্ট্রোলার বাসটাকে ছাড়বে, আদারওয়াইজ ছাড়বে না। ওকে, অলরাইট, so second type is called cycle stealing. Okay, cycle stealing এর আইডিয়া হচ্ছে, in this the DMA controller transfers one word at a time, after which it must return control of the buses to the CPU. So এটার অর্থ হচ্ছে, আমার ফর এক্সাম্পল 1 গিগাবাইট ডেটা পাঠানো দরকার। 1 গিগাবাইট ডেটা পাঠানোর ক্ষেত্রে আমার ডিএমএ কন্ট্রোলার সাইকেল স্টিলিং মেথডে যে কাজটা করবে সেটা হচ্ছে, একটা বাইট ডেটা পাঠাবে আইও ডিভাইসে, পাঠানোর পর সে সিপিইউকে আবার জিজ্ঞেস করবে যে ডু ইউ নিড দ্য বাস ফর সামথিং। সো যদি দরকার পড়ে তাহলে হচ্ছে ডিএমএ কন্ট্রোলার হোল্ড করবে, যদি দরকার না পড়ে তাহলে ডিএমএ কন্ট্রোলার সেকেন্ড বাইটকে পাঠাবে, অ্যান্ড সো অন। সে প্রত্যেকটা বাইট পাঠানোর পর সিপিইউকে জানাবে যে আমি একটা বাইট পাঠাইছি, শুড আই ক্যারি অন অর নট, আমি কি এটা চালাইতে থাকবো নাকি আই উইল হল্ট।
So the CPU merely delays its operation for one memory cycle to allow the direct memory IO transfer to still one memory cycle. So তার মানে হচ্ছে এখানে আমার CPU যেই কাজ করতেছে সে কন্টিনিউয়াসলি করতে থাকবে এবং সে টাইম টু টাইম একটা করে সাইকেল ডিএমএ কন্ট্রোলারকে দিবে যখন যেই সাইকেলের মধ্যে আমার ডিএমএ কন্ট্রোলার এক বাইট করে ডাটা সে আইও ডিভাইসে পাঠাবে। অলরাইট, ওকে, সো দিস ইজ কল্ড সাইকেল স্টিলিং। So the third mode is called interleaved mode. Interleaved mode এর অর্থ হচ্ছে this is a hybrid between the two types. Okay. So in this technique, the DMA controller takes over the system bus when the microprocessor is not using it. এটার মানে হচ্ছে মাইক্রোপ্রসেসর যখন সিস্টেম বাসকে ইউজ করছে না, only then the DMA controller will use it, otherwise not. Okay. So an alternate half cycle, this is an alternate half cycle where half cycle DMA and half cycle processor is used. এটা হচ্ছে আরেকটা alternate মেথডে আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে ফর এক্সাম্পল যদি একটা টাইম স্প্যান হিসাব করে আমরা ধরেন 1 মিনিটের একটা টাইম স্প্যান, এখানে 30 সেকেন্ড সিপিইউ ইউজ করবে, 30 সেকেন্ড ডিএমএ কন্ট্রোলার ইউজ করবে, এটাও আমরা ইন্টারলিভ মোডের মধ্যে বলতে পারি, which is hybrid. Okay. So these are the three ways that DMA uses to transfer data. Okay. And with this our lecture ends here. So আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেটা ট্রান্সফার মোড। সো টু বি এক্স্যাক্ট আমরা যেই ডেটা ট্রান্সফার মোডগুলো সাধারণত আমরা ইউজ করি সেগুলো হচ্ছে প্রোগ্রামড আইও, তারপর হচ্ছে ইন্টারাপ্ট বেসড আইও অ্যান্ড ডিএমএ অর ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। প্রোগ্রামড আইওর মধ্যে আমরা আরও দুটো সাব ক্যাটাগরি দেখছি, একটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও, একটা হচ্ছে আইও ম্যাপড আইও। অলরাইট, এরপর আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে ডিএমের ক্ষেত্রে আমরা হচ্ছে আমরা কনফিগারেশন দিতে পারি হচ্ছে 3 ধরনের কনফিগারেশন। ডিএমএ কনফিগারেশন আমরা বানাইতে পারি, একটা হচ্ছে সিঙ্গেল বাস ডিট্যাচড ডিএমএ, একটা হচ্ছে সিঙ্গেল বাস ইন্টিগ্রেটেড ডিএমএ, একটা হচ্ছে আইও বাস। ওকে, এই 3 কনফিগারেশনে আমরা ডিএমএ কন্ট্রোলারকে সাজাইতে পারি। অ্যান্ড ডিএমএ ডাটা ট্রান্সফার করে 3টা মোডে, একটা হচ্ছে বার্স্ট মোড, একটা হচ্ছে সাইক্লিক স্টেলিং অ্যান্ড আরেকটা হচ্ছে ইন্টারলিভড মোড। ওকে, অলরাইট, সো আজকে আমাদের lecture was on data transfer modes. I think this is quite easy. সবাই যদি একটু হচ্ছে বইটা পড়েন তাহলে I think it will be completely clear. Okay, all right, so I hope you understand all and thank you for listening to this video.